নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রণব চক্রবর্তী। আপনাদের সকলকে আমাদের কোনো দল নেই এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কবি বলেছেন, কত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙে ভরা। তো আমাদের এই বঙ্গদেশে এই নির্বাচনী বছরে 2024-এর এই লোকসভা নির্বাচনের বছরে আমাদের সবচেয়ে এখন পর্যন্ত অন্তত বাংলার পরিপ্রেক্ষিতে যে চমকপ্রদ ঘটনা ঘটেছে সেটি হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ এবং ওনার বিজেপি দলে যোগদান। আসুন আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করি, কারণ অনেকেরই মনে হয়েছে এটা বোধহয় সঠিক ন্যায়সঙ্গত হলো না। এই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করি। তবে আলোচনা শুরুর আগে আপনাদের সকলকে একটা অনুরোধ যে আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করুন। দেখুন, এরকম ঘটনা যে এই প্রথম ঘটল তা নয়। যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা সবাই জানেন যে গত 5 তারিখে উনি পদত্যাগ করলেন, রিটায়ারমেন্টের 5 মাস আগে। তারপরে উনি বিজেপি দলে যোগদান করলেন গত 7 তারিখে। কিন্তু এরকম ঘটনা যে বিরল তা না, কারণ আমরা এর আগে দেখেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিটায়ারমেন্ট করার পর রাজ্যসভা সংসদ হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি রিটায়ারমেন্ট করার পর রাজ্যপাল হয়েছে। সুতরাং এই ঘটনাটা এর আগেও ঘটেছে। তবে ওনাদের ক্ষেত্রে ওনারা সবাই রিটায়ারমেন্ট করে তারপরে অন্তত কিছু কয়েক মাস কুলিং পিরিয়ড পেরিয়ে তারপরে নতুন দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিটায়ারমেন্ট করেননি। রিটায়ারমেন্ট করার আগেই উনি, সময়ের আগেই 5 মাস আগেই উনি পদত্যাগ করলেন এবং মাত্র কয়েকদিনের কুলিং পিরিয়ড কাটিয়েই উনি একটি নতুন রাজনৈতিক দলে যোগদান করলেন। এরকম কোনো নিয়ম নেই যে কুলিং পিরিয়ডের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, অন্তত আইনত। তবু এটা কতটা ন্যায়সঙ্গত হলো, এটা অনেকে মনেই প্রশ্ন জেগেছে, যেটা কি ব্যাপারটা কি ন্যায়সঙ্গত হলো। দেখুন, উনি রিটায়ারমেন্ট করার পর কী করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, বা রিটায়ারমেন্টের আগেই যদি উনি রিটায়ারমেন্টের প্ল্যান করে রাখেন, তারপর উনি একটা সেই হিসাবে ওনার যদি পরবর্তী কার্যক্রম করেন, সেখানে আমাদের কারোর কিছু বলার নেই। কিন্তু যে ব্যাপার হচ্ছে যে একজন বিচারপতি তিনি যদি কোনো একটি দলে যোগদান করেন, তখন কিছু মানুষের মনে একটা সন্দেহ হয় যে তাহলে ওনার যে আগে যে রায়দানগুলো করেছিলেন, উনি যে আগে বিভিন্ন মামলায় যেসব পর্যবেক্ষণ করেছিলেন, ওগুলো কি পক্ষপাত দুষ্ট হলো। দেখুন, এই ব্যাপারে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আদালত একটা সিস্টেমে কাজ করে। আদালত বা বিচারক তো কোনো মন গড়া সিদ্ধান্ত দেয় না, তার একটা সিস্টেমে কাজ করে। সেই সিস্টেমটা কী হলো, ফ্যাক্ট বেস, তথ্য যুক্তি প্রমাণ সেগুলোর ভিত্তি করে তারপর বিচারক একটা রায় দেন। সুতরাং যেহেতু এটা ব্যাপারটা পুরো ব্যাপারটি একটা সিস্টেমে আছে, একটা ফ্যাক্ট বেস, সেই জন্য কোনো বিচারক মন গড়া কোনো রায় দিতে পারেন না। সেই জন্য ওনার রায় বা পর্যবেক্ষণগুলো যে পক্ষপাত দুষ্ট হবে এর কোনো মানে নেই। এমনকি ওনার রায় তো চূড়ান্ত না, তার উপর আপনার ডিভিশন বেঞ্চ বা উচ্চতর বেঞ্চ বা উচ্চতর আদালত দরকার বলে সুপ্রিম কোর্ট অবধি আপনারা যেতে পারেন। সেই ক্ষেত্রে যে ওনার পর্যবেক্ষণ বা ওনার রায় যে সবকটাই যে বাতিল হয়েছে তা তো না। এরকমও তো হয়েছে যে ওনার অনেক রায় বা পর্যবেক্ষণ উল্টো ব্যাপার, যে বেশিরভাগই ওনার বহাল থেকেছে। সুতরাং এটা বলা যায় না যে ওনার সমস্ত ওনার যে রায় বা পর্যবেক্ষণগুলো পক্ষপাত দুষ্ট, যেহেতু উনি বিজেপি দলে যোগদান করলেন সেই জন্য আগেকার সমস্ত রায়গুলো সব পক্ষপাত দুষ্ট হবে বা বায়াসড হবে, যেরকম অনেকে ভাবছেন, এটা ঠিক নয়। এটা তো গেল হোক, কিন্তু ব্যাপারটা হলো মানে ন্যায়সঙ্গত হলো কিনা, মানে ব্যাপারটা এথিক্যালি ঠিক হলো কিনা। দেখুন, আমরা তো এটাকে কথা সত্যি কথা যে আমরা তো সহজে কোর্টে যাই না। মানুষ বিচার ব্যবস্থার কাছে কখন যায়? যখন তার প্রথাগত প্রশাসন, পুলিশ তাকে যথেষ্ট সাহায্য করতে না পারে, তখন সে বাধ্য হয়ে কোর্টের কাছে যায়। এবং সেক্ষেত্রে বিচার ব্যবস্থাই হচ্ছে শেষ আশ্রয়, কোর্টই হচ্ছে শেষ আশ্রয়। এবং ভারতবর্ষে কোর্ট এবং বিচার ব্যবস্থা ভারতের জনগণকে বহু সুরাহা দিয়েছে, যেগুলো প্রশাসনিক স্তরে বা পুলিশ স্তরে তারপরে তারা এক্সিকিউট করতে বাধ্য হয়েছে। এই জন্য ভারতবর্ষে বিচার ব্যবস্থার যে এই সিস্টেমটা, এটা খুবই শ্রদ্ধার চোখে দেখা হয়।
এবং যার ফলে যে বিচারপতিরা বিচার করেন তাদেরকে সমাজের লোকে একটা উচ্চ আসনে আমরা রেখেছি, যার ফলে ওই রকম একটা উচ্চ আসন থেকে কেউ যদি একটা দলীয় রাজনীতিতে ঢোকে তখন অনেকের কাছে সেটা খারাপ লাগতে পারে। এটা যে যার ব্যক্তিগত একটা এথিক্যাল বা ন্যায়সঙ্গত প্রশ্ন। বহুদিন আগেকার সমাজে যেগুলো ছিল সেগুলো ছিল যে আগেকার দিনের জাস্টিস বা বিচারক যারা, তারা সমাজের সাথে মিশতই না যাতে কোনো জাজমেন্ট বায়াসড হয় বা পক্ষপাতদুষ্ট হয়। সেই জন্য তারা নিভৃত জীবনযাপন করতো, তারা অঙ্ক জ্যোতির্বিদ্যা এসব চর্চা করতো। এরকম উদাহরণ অনেক আছে। এটা যে যার ব্যক্তিগত ব্যাপার। তবে এক্ষেত্রে উনি চেয়েছে, উনি এই গণতান্ত্রিক দেশে উনি একটা শিক্ষিত সচেতন মানুষ, উনি যে চাইছে জনসেবা করবে, সেটা কোনো একটা দলীয় কাঠামোর মধ্যেই হোক না কেন উনি যোগদান করতেই পারে। কিন্তু তার জন্য তার ওনার আগেকার রায়দানগুলো সবই বায়াস বা পক্ষপাত দুষ্টু এরকম ভাবার কোনো কারণ নেই। এটা তো গেলে একটা দিক। এবার অনেকের মনে প্রশ্ন আসলো, উনি কেন নির্দল হলেন না? সেই উত্তর উনি দিয়েছেন যে নির্দল হয়ে এখানে কাজ করা, অন্তত বাংলার পরিপ্রেক্ষিতে এখানে যে ধরনের সন্ত্রাস, যে ধরনের রাজনৈতিক হিংসা চলে, তাতে নির্দল হয়ে কাজ করে বিশেষ সুবিধা হয় না। এটা উনি ধারণা, যদি উনি এই ধারণা করে থাকে তা আমার মনে হয় না যে সেটা ভুল করেছে। কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যে ধরনের সন্ত্রাস, যে ধরনের রাজনৈতিক হিংসা হয়, সেটা শুধু ভারতবর্ষেই বিরল নয়, এখন সেটা কেস স্টাডি হিসাবে বিদেশেও একটা চর্চার বিষয় হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে। তো এ তো গেল উনি নির্দল হয়ে কেন ধরেন। আর উনি যখন কিছু পর্যবেক্ষণগুলো দিয়েছেন তখন আদালতে বিভিন্ন রকম মন্তব্য করেছেন বা বিভিন্ন সামাজিক উপস্থিতির মাধ্যমে যে মন্তব্য করেছিলেন তাতে অনেকে ভেবেছিল বোধহয় উনি বাম মনস্ক। সেই জন্য উনি সিপিএম বা বামপন্থী কোনো রাজনৈতিক দলে যোগদান না করে বিজেপি দলে যোগদান করাতে অনেকেই বামপন্থী সমর্থক বা সিপিএম সমর্থকরা হতাশ হয়েছে। অবশ্য উনি বলেছেন যে হ্যাঁ, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি এই জন্য সিপিএম দলে যোগদান করবো না, আর কংগ্রেস পারিবারিক দল আমি যোগদান করব। একমাত্র বিজেপি সেই দল যারা তৃণমূলের সাথে অন্তত বাংলায় লড়াই দিতে পারে। তো ওনার এই ধারণা কিন্তু সঠিক, কারণ যেরকম সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, যাদের সদস্য সংখ্যা বলুন বা বিভিন্ন ইয়েতে যেভাবে দুর্বল হয়ে পড়েছে, সিপিএম বা কংগ্রেসের বিজেপির মতন তৃণমূলের সাথে লড়াই দেওয়ার ক্ষমতাটা নেই। তো যাও, তো এই তো একটা দিক গেল, উনি যোগদানও করলেন। এখন যে শেষ প্রশ্নটা আসলো সেটা হলো, উনি কি রাজনীতিবিদ হিসেবে সফল হতে পারবেন? দেখুন, এটা একটা কথা মানতেই হবে, বিগত কয়েক বছর ধরে উনি যেভাবে ওনার বিভিন্ন রায় এবং পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি, চাকরি সংক্রান্ত দুর্নীতি, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি একেবারে জনগণের সামনে উন্মোচন করে দিয়েছেন। আর এই বিপুল পরিমাণ দুর্নীতি, টাকার অঙ্কে বলুন বা আয়তনে, এত বড় দুর্নীতি শুধু বাংলায় নয়, ভারতবর্ষের ক্ষেত্রেও একটা বিরল ঘটনা। এই যে ব্যাপক দুর্নীতির এই যে ব্যাপক ষড়যন্ত্র এই যে উন্মোচন করেছেন, এর জন্য বিগত কয়েক বছর ধরে উনি অত্যন্ত জনপ্রিয় হয়েছেন। বিশেষ করে জনসমাজে সবাই ওনার এই সক্রিয়তাকে প্রশংসা করেছেন। যদিও ওনার এই অতি সক্রিয়তা অনেক সময় সমালোচিত হয়েছে, যে উনি অতি সক্রিয়তা দেখাচ্ছেন, ওভার অ্যাক্টিভিজম দেখাচ্ছেন, কিন্তু সোসাইটিতে বা জনসমাজে ওনার এতে অনেক শ্রদ্ধা ভালোবাসা পেয়েছেন। শিক্ষিত বেকার যুবক যুবতী, বেকার ছেলেমেয়েরা সবাই ওনার এই রায় এবং পর্যবেক্ষণে অত্যন্ত খুশি হয়ে ওনাকে প্রায় ভগবানের আসনে উন্নীত করেছে। এহেন মানুষ, যার বিচারপতি থাকাকালীন এত শ্রদ্ধা ভালোবাসা পেয়েছেন, জনসমাজে এত জনপ্রিয়তা পেয়েছেন, এই যে বিরাট বোঝা, এইটা নিয়ে উনি বিজেপি দলে যোগদান করলেন রাজনীতিবিদ হিসেবে। এমন কথা, এই যে ওনার সম্মান, এই যে ওনার শ্রদ্ধা ভালোবাসার জায়গা, সেটা কি উনি রাজনীতিবিদ হিসেবে বজায় রাখতে পারবেন? এই প্রশ্নটা উঠছে এই কারণেই, আপনি যখন কোনো একটা রাজনৈতিক দলে যোগদান করবেন তখন আপনাকে সেই দলের কাঠামো, তার মধ্যে প্রবেশ করতে হবে। আপনি রাজনৈতিক জটিল আবর্তে প্রবেশ করে যাবেন, তার ফলে ওই দলের যে ভালো দিক আছে, খারাপ দিকও আছে, আপনাকে খারাপ দিকগুলো ডিফেন্ড করতে হবে। আপনার ভালো না লাগলেও ওদের খারাপ কাজকে আপনার সমর্থন করতে হবে।
এরকম একটা উদাহরণ আমরা পেয়ে গেছি। উনি বলে দিয়েছে যে নারদা যে দুর্নীতি হয়েছে, ওটা কোনো দুর্নীতিই নয়, ওটা একটা ষড়যন্ত্র ছিল। কিন্তু আমরা জনগণকেই দেখেছি যে কিছু নেতা, কিছু মন্ত্রী কখনো খবরের কাগজ পেঁচিয়ে, কখনো তোয়ালে পেঁচিয়ে কিছু একটা জিনিস নিচ্ছে। আমরা সবাই ভেবেছি যে এটা একটা ব্যাপক ষড়যন্ত্র হয়েছে, এর নিশ্চয়ই এটা তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে। সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে বা বিভিন্ন আদালতে পেন্ডিং বা মুলতবি হয়ে আছে। কিন্তু উনি বলে দিলেন যে এগুলো কোনো ষড়যন্ত্রই না। এতে কিন্তু আমরা মানে জনগণ বেশ আশাহত হয়েছে, এটা বলাই যেতে পারে। যাক, এটা হচ্ছে একটা উদাহরণ। এইভাবেই ওনাকে এখন কোনো দলে থাকতে পারে, সেই দলকে ডিফেন্ড করে যেতে হবে। এইভাবে উনি কতটা কম্প্রোমাইজ করবেন, কতটা আপোষ করবেন, তার উপরে ওনার জনপ্রিয়তা নির্ভর করবে। উনি হয়তো নেতা হয়ে যেতে পারেন, উনি হয়তো মন্ত্রীও হয়ে যেতে পারেন, কিন্তু জনপ্রিয়তা পেতে গেলে, যে জনপ্রিয়তা উনি এতদিন বিচারক হিসেবে পেয়েছেন, সেটা পেতে গেলে উনি কী ধরনের এরকম বিভিন্ন রকম মন্তব্য করেন কি না, বিভিন্ন রকম দুর্নীতিমূলক কাজকে উনি ডিফেন্ড করেন কি না, বা মানুষের জনসভায় উনি কী কী করেন, তার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে সেটা তো 2-1 দিনের ব্যাপার নয়, সেটা আমাদের বছর কিছু দিন ধরে ওনাকে সময় দিতে হবে, আমাদের ওনাকে দেখতে হবে, পর্যালোচনা করতে হবে। মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে একটা সন্দেহই থেকেই যায় মানুষের, যে বিচারপতি হিসেবে উনি যে ধরনের জনপ্রিয়তা পেয়েছেন, রাজনীতিবিদ হিসেবেও কি সেই জনপ্রিয়তা বজায় রাখতে পারবেন। এই জন্যই আমরা দেখবেন এই ভিডিও যে হেডলাইন করেছি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা ওনার জন্য একটা ভীষণ একটা দায়ভার। এটা সবটাই নির্ভর করছে উনি কতটা সফলভাবে ব্যাটিং করতে পারেন। এই ছিল আজকে আলোচনার বিষয়। তাহলে আজকে আলোচনাটা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।